তুমি কি একজন মাধ্যমিক পরীক্ষার্থী? ভয় পাচ্ছ? রেজাল্ট কেমন হবে? পরীক্ষা কেমন হতে চলেছে? প্রিপারেশন ভালো হয়েছে? চাপে রয়েছো? আগামী 5 থেকে 6 মিনিট আমাকে দাও। তোমার মনের ভাবনা, যত অ্যাংজাইটি, ভয়, ভীতি সব দূর হয়ে যাবে। তুমি কেন পড়তে চাইছো না? তুমি পড়বে নাই বা কেন? তুমি কি অলস? তুমি কি ভয় পাও? তোমার কি সফলতা পেতে ভয় লাগে, নাকি অলসতার জন্য তুমি পড়তে পারছো না? কোন জিনিসটা তোমাকে পড়তে বাধা দিচ্ছে? আগে তোমাকে সেটা আইডেন্টিফাই করতে হবে। তুমি সব সময় মনে করবে আমি যা কিছু করছি তা আমার পরিবারের জন্য। নিজের কথা ভাবতে গিয়ে অনেক সময় আমরা নিজের সঙ্গেই কিন্তু অন্যায় করে দিই। কিন্তু যখন আমরা পরিবারের কথা ভাবতে যাই, তখন কিন্তু আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আমাদের পরিবার আমার জন্য এত কিছু করেছে, আমারও তার পরিবর্তে তাদেরকে কিছু দেওয়া উচিত। হ্যাঁ, এই কারণটার জন্যই তোমাকে পড়তে হবে। সময় কম আছে, মাত্র 3 মাস। 3 মাসেও কিন্তু ভালো কিছু করা যায়। তোমাদের একটা বাস্তব উদাহরণ দিই, তখন তোমরা বুঝতে পারবে যে এই সামনের 3 মাস পরেও কিন্তু ভালো রেজাল্ট করা যাবে। তার মধ্যে কিছু স্ট্র্যাটেজি রয়েছে। সব সময় শুধু না গরুর মতো যা দিল শিক্ষক, যা পড়ালো, যা কিছু শিখলাম, অনর্গল পড়েই যাচ্ছি, মনে থাকছে কি থাকছে না, কোনো কিছু বিচার বিবেচনা করছি না, এমনটা করে পড়লে কিন্তু হবে না। তুমি অল্পই পড়ো, কিন্তু সেই পড়াটাকে তুমি পুনরায় মূল্যায়ন করার চেষ্টা করো। আমি যা কিছু পড়লাম, যা কিছু আমি পড়ছি, তা কি আমার মনে থাকছে? হ্যাঁ, এটা তোমাকে অবশ্যই যাচাই করতে হবে। কারণ একজন মিস্ত্রি দেখবে, যখন সে একটা বাড়ির গাঁথনি শুরু করে, তখন কিন্তু প্রত্যেকটা লাইন গাঁথা শুরু করার সঙ্গে সঙ্গে সে কিন্তু একটা ফিতে দিয়ে মাপ ধরে নেয়। কারণ সে জানে প্রত্যেকটা লাইনে যদি সে পরিমাপ না করে, তাহলে তার ভুল হয়ে যেতে পারে এবং তার দেওয়ালের যে গাঁথনি সেটা কিন্তু আঁকাবাঁকা হয়ে যেতে পারে এবং পরবর্তীতে দেখতে খারাপ লাগতে পারে। ওই জন্য আমরা যা কিছু পড়ছি, ঠিক পড়লাম না ভুল পড়লাম, সেটাকে আবার অবশ্যই মূল্যায়ন করে দেখা উচিত। শোনো তাহলে তুমি কি করবে। 1 নম্বর, এখন যে এই সামনের 3 মাস রয়েছে, এই 3 মাস তোমাদেরকে অবশ্যই নিজেকে চিহ্নিতকরণ করতে হবে যে আমার কোন কোন জায়গাগুলি স্ট্রং রয়েছে এবং আমার কোন কোন জায়গাগুলি দুর্বল রয়েছে। একটা জিনিস দেখবে, বাড়িতে দেখবে যাদের হেঁসো থাকে, চাকু থাকে, কামার দোকান যাই না আমরা, সেগুলি কি শান দেওয়ার জন্য? তো কামার কি করেন? যেই দিক শান দেওয়ার কথা সেই দিক তো শান দেয়, তাই না? না অপর দিক শান দেয় যেই দিক ভোঁতা? অবশ্যই নয়। তাহলে তুমি যে বিষয়ে দুর্বল, সেই বিষয় নিয়ে তুমি এত মাথা ঘামাবে কেন? এমনটা তো নয় যে কোনো সাবজেক্টে তুমি কোনো কিছুই পারবে না। অবশ্যই পারবে। কিছু কিছু অংশ কঠিন থাকতে পারে যেগুলো তুমি পারছো না। তো সেগুলোর জন্য তুমি পুরো সাবজেক্টটা পড়বে না কেন? মানে নিজের অলসতাকে চালিয়ে দিতে চাইছো কি যে আমার পড়তে ভালো লাগছে না, আমার পড়াতে মন বসছে না? মন বসবে না কেন? নিজেকে একবার প্রশ্ন করো। আয়নার সামনে গিয়ে দাঁড়াও, নিজেকে এই প্রশ্নের মুখোমুখি করো যে তুমি তোমার জীবনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এজে রয়েছো। এই সময় যদি তুমি অলসতা করে নিজের খামখেয়ালিপনায় এই সময়টাকে তুমি যদি পার করে দাও, তাহলে তোমার জীবন থেকে একটা সুবর্ণ সুযোগ চলে যাবে। তুমি যে জায়গাগুলোতে স্ট্রং, সেই জায়গাগুলোকে আরো কি করে স্ট্রং করে নেওয়া যায়। চলো তোমাদেরকে একটা গল্প শোনাই। এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি, আমি একজন এসএলএসটি ক্যান্ডিডেট। এই যে কিছুদিন আগে 7ই সেপ্টেম্বর এসএলএসটি পরীক্ষা হলো না? তোমরা অবশ্যই শুনে থাকবে। হয়তোবা তোমাদের আশেপাশের কোনো টিচার অবশ্যই পরীক্ষা দিয়েছে, তাই না? আমি আমার ব্যক্তিগত কথা বলি। আমি 2025 সালের প্রথম এসএলএসটি পরীক্ষা দিলাম, কিন্তু আমাদের যখন এসএলএসটি নোটিফিকেশন বের হয়, তখন হাতে সময় ছিল মাত্র 3.5 মাস। প্রথম দিকে আমি তো ভীষণ চিন্তায় ছিলাম, কি করব কি করব না। এত বড় একটা সিলেবাস, আমাদের ইংরেজিতে মোট 25টা টপিক রয়েছে, তার মধ্যে 16টা কবিতা রয়েছে। আর কবিতা আবার যেই সে কবিতা নয়, ক্লাস 7, 8, 9 এর মতো কবিতা নয় যে 10 লাইন, 15 লাইন, 20 লাইনের কবিতা। কিছু কবিতা তো এমন রয়েছে যার 100 লাইনের কবিতা, এবং এক একটা লাইনের এত ডিপ মিনিং রয়েছে, তুমি ভালোভাবে যদি পড়াশোনা না করো তাহলে তোমার কবিতার ইনার যে মিনিং রয়েছে সেটাই উদ্ধার করা মুশকিল হয়ে যাবে। সেখানে 3টে বড় বড় নাটক ছিল, 4টে ছিল শর্ট স্টোরি, 2টা ছিল এসে মানে প্রবন্ধ। তো এত বড় একটা সিলেবাস আমি কি করে কভার করেছিলাম? আমি কি করতাম, ধরে নাও আজকে একটা কবিতা পড়ছি, কালকে নতুন একটা কবিতা শুরু করব, তৃতীয় দিন তারপরে আরেকটা কবিতা শুরু করার আগে আমি প্রথম যে কবিতাটা পড়েছিলাম আমি সেটাকে পড়তাম। কারণ আমি জানি আমি পরপর যদি এক একটা টপিক এগিয়ে যাই,
তাহলে কিন্তু আমার হয়তো সিলেবাস শেষ হয়ে যাবে, কিন্তু প্রথম দিকে আমি যে কবিতাটা পড়েছি সেটা আমি ভুলে যেতে শুরু করব। হ্যাঁ, এটাই স্বাভাবিক, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এই 3.5 মাসে আমি আমার সিলেবাস কমপ্লিট করে তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলছি আমি পরীক্ষা ভালো দিয়ে এসেছি, এবং আমার আউট অফ 60 আমি 54 স্কোর করতে পেরেছি। অক্টোবর মাসে আমাদের এসএলএসটির রেজাল্ট আছে, পাস করতে পারবো কি পারবো না সেটা নিয়ে আমি মাথা ঘামাই না। তবে আমি যে 3.5 মাস পরিশ্রম করেছি তার ফলাফলও কিন্তু আমি পেয়েছি। ওই জন্য তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সঠিক পদ্ধতি এবং সঠিক প্রসেস মেনে যদি তুমি পরিশ্রম করো অবশ্যই তুমি সফলতা পাবে। অল্প সময় তোমার সফলতা পাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াবে না। তুমি জানো প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু শর্ট কোশ্চেন বেশি থাকে। তোমার বড় প্রশ্ন মনে থাকছে না, বড় প্রশ্ন মুখস্থ করতে সময় লাগছে, বাদ দিয়ে দাও, বড় প্রশ্ন মুখস্থ করতে হবে না। তুমি দেখবে বেশ কিছু বড় প্রশ্ন আছে যেগুলো বোঝাই যায় যে এটা মাধ্যমিকে কমন আসতে পারে। তোমার যেগুলো কমন আসার কথা মনে হচ্ছে তুমি সেগুলোই পড়বে, বাড়তিগুলো পড়তে যাওয়ার কোনো দরকার নেই তোমার। তুমি শর্ট কোয়েশ্চেন, এসএ কিউ প্রশ্ন এগুলোতেই ফোকাস করো। এইগুলো পড়েও কিন্তু তোমার ভালো রেজাল্ট করা যায়। আর তুমি যখন একবার শর্ট কোশ্চেন মুখস্থ করতে শুরু করে দেবে, তোমার যখন দেখবে কি যে আমি যখন রিভিশন দিচ্ছি সেই উত্তরগুলো আমি ঠিক বলছি, তুমি গ্যারান্টি সহকারে জেনে রাখো তোমার মনোবল কিন্তু চাঙ্গা হয়ে যাবে, তোমার তখন বড় প্রশ্নগুলো মনে থাকতে শুরু করবে। এটাই আমাদের ধারাবাহিকতা। কোনো একটা কাজ যদি নিয়মিত আমরা ধারাবাহিকভাবে করতে থাকি তাহলে সেই কাজ আমি করব না, এমন একটা সময় আসবে কাজ আমাকে তার দিকে আকর্ষিত করবে, সে আমাকে ডাকবে। তুমি অযথাই বসে আছো, তুমি অযথাই আমাকে ভয় পাচ্ছ। আরে তুমি বই খুলে খাতা খুলে দেখোই না, পড়তে ভালো লাগছে না, পাতা উল্টাতে থাকো, তবুও কিন্তু পড়া ছেড়ে উঠবে না। নিজেকে গোল সেট আপ করে নাও, আজকে 1 ঘন্টা পড়েছি, কালকে 1 ঘন্টা 20 মিনিট পড়বো, পরশু দিন 1.5 ঘন্টা পড়বো, তারপরের দিন 2 ঘন্টা পড়বো। নিজেকে চ্যালেঞ্জ করো। তুমি যদি নিজেকে সমস্যাতেই না ফেলো, লাইফ কিন্তু কমফর্ট জোনে থেকে সফলতা পাওয়া যায় না। একটা কথা সবসময় মনে রাখবে, সফলতা কেউ কিন্তু অল্প সময়ে পরিশ্রম ছাড়া পায় না। নিজেকে এটা বোঝাও, পরিশ্রম করো, পরিবারের কথা ভাবো। তোমার পরিশ্রম কিন্তু তোমার পরিবারকে ভবিষ্যতে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারে। এদিক ওদিক তাকিও না, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও, ভালো ফলাফল করো। এটাই তোমাদের জন্য আমার শুভকামনা। ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য।